অ্যাকচুয়ালি বাংলাদেশ হতে যাচ্ছে লেজার বাংলাদেশ। শেখ হাসিনা আওয়ামী লীগের প্রধান, এই মুহূর্তে বলা যেতেই পারে। তার বক্তব্যে তিনি বলেছেন, দ্য ব্যান অফ দ্য আওয়ামী লীগ ইজ নট অনলি আনজাস্ট, ইট ইজ সেলফ ডিফেটিং। এটা আত্মঘাতী সিদ্ধান্ত। তাকে কোনো সুযোগই দেওয়া হয়নি যে আপনি দোষী, আপনি ফাঁসিতে ঝুলে যান। হয় নাকি এরকম? হয়। তিনি এখনো বিশ্বাস করেন আওয়ামী লীগ ফিরবে, আওয়ামী লীগ নির্বাচনে লড়বে। তিনি এখনো বিশ্বাস করেন। আবু সাইদকে রিপ্রেজেন্ট করা হয়েছে এবং আবু সাইদকে ধরে যে এই ধরনের বিভিন্ন গ্রাফিতি বাংলাদেশে বানানো হয়েছিল গত 1 বছর 4 মাসে, সেরকমই একটি গ্রাফিতি তারা এই আর্ট অফ ট্রায়াম্প বুকের জন্য কভার পেজ করেছে। এটাও আঁকা ছবি, কিন্তু দেখে ভালো করে বুঝুন এটা কোনো রকম ম্যাপ নয়। যদি আপনি এই ম্যাপটা দেখে খুব উৎফুল্ল হন যে বাংলাদেশ গ্রেটার বাংলাদেশ হয়ে গেছে, তাহলে আপনাদের জানিয়ে রাখি প্রধান উপদেষ্টার দপ্তর বলছে এটা কোনো ম্যাপ নয়। যখন একটা সরকার আসবে, একটা সুন্দর সরকার তৈরি হবে এবং সংবিধান লাগু হবে, সংবিধান মতে দেশ চলবে এবং জেনুইনলি প্রিভেইল থাকবে ল অ্যান্ড অর্ডার, আইন শৃঙ্খলা সুন্দরভাবে পরিচালনা হবে, এরকম একটা বাংলাদেশে আমি ফিরতে চাই। তার মানে বুঝতে পারছেন এখন বাংলাদেশের কি অবস্থা। বাংলাদেশ নাকি গ্রেটার বাংলাদেশ হতে চলেছে। পশ্চিমবঙ্গের পশ্চিমে এবং পূর্বের বেশ কয়েকটা রাজ্য নাকি বাংলাদেশের ম্যাপে ঢুকে গেছে। সেরকমই একটি ম্যাপ নাকি পাকিস্তানের পাক সেনার একজন শীর্ষ অধিকর্তাকে তুলে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস এই ছবিতে। এই ঘটনা কতটুকু বাস্তব, বাংলাদেশ কতটুকু গ্রেটার বাংলাদেশ হতে চলেছে। অন্যদিকে হাসিনা তার দেশ ত্যাগের পর প্রথমবার মিডিয়া এঙ্গেজমেন্ট, রয়টার্সকে দেওয়া ইমেল বার্তায় তিনি জানিয়েছেন তার মতামত। তিনি জানিয়েছেন ভোট বয়কট করবে আওয়ামী লীগ যদি আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়া হয়। বুঝতে পারছেন? আর অন্যদিকে আইআরআই আবার ঘাঁটি গেড়েছে বাংলাদেশে। কি হবে বাংলাদেশের? গ্রেটার বাংলাদেশ হবে না, অ্যাকচুয়ালি বাংলাদেশ হতে যাচ্ছে লেজার বাংলাদেশ, আরও ছোট হয়ে যাচ্ছে বাংলাদেশ। কিভাবে সেটাই আজকে তুলে ধরবো আপনাদের কাছে এই এপিসোডে। শুরু করছি রণক্ষেত্র, আপনাদের সঙ্গে রয়েছি আমি নারায়ণ। আজকের আমাদের হেডলাইন, গ্রেটার নয়, মোটেই গ্রেটার নয়, লেজার বাংলাদেশ। চলুন প্রথম স্লাইডটা দেখুন, রয়টার্সের সেই পেজ যেই পেজে হাসিনা প্রথমবার দেশ ত্যাগের পর প্রথমবার মিডিয়া এঙ্গেজমেন্ট করেছেন। রয়টার্স একটি ইমেল মারফত কিছু প্রশ্ন তার কাছে পাঠিয়ে দিয়েছিল। সেই প্রশ্নের জবাবে তিনি তার নিজের বক্তব্য জানিয়েছেন। আজ সেটাই আপনাদের সামনে তুলে ধরব। দেখুন কি লিখেছে। বাংলাদেশ শেখ হাসিনা ওয়ান্স অফ মাস ভোটার বয়কট অ্যাজ হার পার্টি ব্যারেড ফ্রম ইলেকশন। এ হচ্ছে হাসিনা, এটা একটা প্রতীকী ছবি, অনেক আগেকার ছবি। রয়টার্স এই ছবিটা ইউজ করেছে এই প্রতিবেদনে। লিখেছে, দ্য ব্যান অন দ্য আওয়ামী লীগ ইজ নট অনলি আনজাস্ট, ইট ইজ সেলফ ডিফেটিং। কে বলছেন? শেখ হাসিনা বলছেন। তিনি বলছেন ব্যান, যদিও মোহাম্মদ ইউনূস ব্যান বলেননি। মোহাম্মদ ইউনূস বলেননি যে নিষেধাজ্ঞা, তিনি বলেছেন স্থগিতাদেশ। অরিজিনালি তাই, স্থগিতাদেশ। এখানে কিছু একটা সমস্যা হয়েছে। শেখ হাসিনা আওয়ামী লীগের প্রধান, এই মুহূর্তে বলা যেতেই পারে। তার বক্তব্যে তিনি বলেছেন, দ্য ব্যান অফ দ্য আওয়ামী লীগ ইজ নট অনলি আনজাস্ট, ইট ইজ সেলফ ডিফেটিং। এটা আত্মঘাতী সিদ্ধান্ত। কার? ডক্টর মোহাম্মদ ইউনূসের। হাসিনা said in emailed response to Reuters, her first media engagement since her dramatic fall down power after 15 straight years at the helm of Bangladeshi politics. 15 বছর শাসনকাল পরে বাংলাদেশ ছাড়ার প্রায় 1.5 বছর পর তিনি প্রথমবার কোনো মিডিয়ার প্রশ্নের উত্তর দিলেন।
এবং সেখানে প্রথম লাইনে তিনি এই কথা বলছেন। তারপর কি বলছেন? দ্য নেক্সট গভর্নমেন্ট মাস্ট হ্যাভ ইলেকটোরাল লেজিটিমেসি, মিলিয়ন্স অফ পিপল সাপোর্ট দ্য আওয়ামী লীগ, so as things stand they will not vote. You cannot disenfranchise millions of people if you want a political system that works. বলছে নেক্সট গভর্নমেন্ট মাস্ট বি ইলেকটোরাল লেজিটিমেসি, হতেই হবে। আর মিলিয়ন্স অফ পিপল সাপোর্ট দ্য আওয়ামী লীগ, এখনো পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগের সমর্থন কিন্তু কমেনি, বরং হাসিনা দেশ ত্যাগের পর আওয়ামী লীগের সমর্থন বাংলাদেশে আরও বেড়েছে। গত বেশ কয়েকটা রণক্ষেত্রের এপিসোডে সেই উদাহরণ, সেই প্রমাণ আপনাদের আপনি দিয়েছি। আর কি বলছে? যে লাখো লাখো সমর্থক রয়েছে বাংলাদেশে এই মুহূর্তে আওয়ামী লীগের, যদি আওয়ামী লীগকে বাদে নির্বাচন করা হয় তাহলে তারা কেউ ভোট দেবে না, প্রত্যেকে এই ভোট বয়কট করবে। শেখ হাসিনার বক্তব্য এটা। আর তিনি কি বলছেন? তিনি বলছেন যে উই আর নট আস্কিং আওয়ামী লীগ ভোটার্স টু সাপোর্ট আদার পার্টিস, আমরা অন্য কোনো পার্টির সঙ্গে যুক্ত হব না এবং সমর্থকদের বলিও নি যে যদি ভোট হয় আওয়ামী লীগ নির্বাচনে না লড়ে আপনারা অন্য কোনো দলকে ভোট দিন। এই বক্তব্য সমর্থকদের বলেনি কেউই, শেখ হাসিনা নিজেও বলেননি। হাসিনা সেড we still hope common sense will prevail and we will be allowed to contest the election ourselves. তিনি এখনও বিশ্বাস করেন আওয়ামী লীগ ফিরবে, আওয়ামী লীগ নির্বাচনে লড়বে, তিনি এখনও বিশ্বাস করেন এবং এই বিশ্বাস বাংলাদেশিবাসীর মনেও রয়েছে। কিন্তু এই যে আওয়ামী লীগের প্রতি সমর্থন তা প্রকাশ্যে আসতে দিচ্ছে না কে? ডক্টর মোহাম্মদ ইউনূস, তাজুল ইসলাম, এরাই তো আইসিটিতে হাসিনাকে ফাঁসির সাজা দেওয়া হবে, বুঝতে পারছেন? 13ই নভেম্বর রায় ঘোষণার একটা কথা রয়েছে। এই প্রসঙ্গে হাসিনা কি বলেছেন শুনুন। দিস প্রসিডিং আর এ পলিটিক্যালি মোটিভেটেড charade, she said. They have been brought by kangaroo courts with guilty verdicts, a foregone conclusion. I was mostly denied prior notice or any meaningful opportunity to defend myself. বলছে এটা হচ্ছে পলিটিক্যালি মোটিভেটেড charade, এটা পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্যে এই মামলা চলছে, আর কোনো উদ্দেশ্য নেই। আর কি বলছে? আর বলছে এটা ক্যাঙ্গারু কোর্ট দ্বারা নিয়ন্ত্রিত করা হচ্ছে, রায় ঘোষিত হয়ে গেছে, শুধু বলার অপেক্ষায়। বুঝতে পেরেছেন? মানে রায় যা হওয়ার তার নির্বাচন হয়ে গেছে, এটাই রায় হবে, শুধু সেটা বলার অপেক্ষায়, আগে থেকেই সব কিছু হয়ে গেছে। বুঝতে পেরেছেন? আর কি বলছে? বলছে আমি কোনো রকম, শেখ হাসিনা নিজে বলছেন যে আই ওয়াজ মোস্টলি ডিনাইড প্রায়র নোটিস অর এনি মিনিংফুল অপরচুনিটি টু ডিফেন্ড মাই সেলফ। তিনি আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগই পাননি, তাকে কোনো সুযোগই দেওয়া হয়নি যে আপনি দোষী, আপনি ফাঁসিতে ঝুলে যান। হয় নাকি এরকম? হয়, তাই তো নিজের আক্ষেপ প্রকাশ করেছেন। তারপর লিখেছে ইটস রিয়েলি নট অ্যাবাউট মি অর মাই সেলফ। তাকে প্রশ্ন করা হয়েছিল পারিবারিক পার্টি, একটা তো রব উঠেছে বাংলাদেশে এই মুহূর্তে যে আওয়ামী লীগ নাকি পারিবারিক পার্টি। আচ্ছা মানলাম পারিবারিক পার্টি, হাসিনা নেই, এখন তাহলে কে হবে? তার ছেলেও এখন দেশে নেই। কিন্তু হাসিনা এটাকে পুরোপুরি অস্বীকার করছেন। তিনি বলছেন না, এটা আমি বা আমার পরিবারের একমাত্র পার্টি নয়, আওয়ামী লীগ বাংলাদেশের পার্টি, বাংলাদেশের জনসাধারণের পার্টি। তিনি বলছেন, হাসিনা সেড, ফর বাংলাদেশ টু অ্যাচিভ দ্য ফিউচার উইল ওয়ান্ট দেয়ার must be a return to constitutional rule and political stability. No single person or family defines our country's future. বলছে না, কেউ একজন বা তার ফ্যামিলি আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না। তাহলে একটা দরকার, সুন্দর একটা ভবিষ্যৎ দরকার হলে দরকার যে কনস্টিটিউশনাল রুল এবং পলিটিক্যাল স্টেবিলিটি, এটা খুব প্রয়োজন। একটা স্থায়ী সরকার এবং রাজনৈতিক স্থিতাবস্থা, এই দুটো খুব প্রয়োজন এই মুহূর্তে। তাই তো বাংলাদেশ আপামর বাংলাদেশবাসী তারাও এইটার সঙ্গে সহমত হবেন। শেখ হাসিনা এই বক্তব্য বলছেন। আর তিনি কখন ফিরবেন দেশে, এটা নিয়ে একটা রব উঠে গেছে। বাংলাদেশিরা খুব বলছে, হ্যাঁ রয়টার্সকে বলেছে হাসিনা দেশে ফিরবে না। কে বলেছে ভাই?
দেখুন কোট আনকোট বলছি, কি বলেছেন তিনি, আই উড অফ কোর্স লাভ টু গো হোম, আমি অবশ্যই বাড়ি ফিরতে চাই। তিনি বলছেন আমি বাড়ি ফিরতে চাই, কিন্তু কখন? দেখুন তিনি বলছে, সো লং অ্যাজ দ্য গভর্নমেন্ট দেয়ার ওয়াজ লেজিটিমেট, দ্য কনস্টিটিউশন ওয়াজ বি আপহেল্ড অ্যান্ড ল অ্যান্ড অর্ডার জেনুইনলি প্রিভেইলড, সি সেড। তিনি বলছেন যখন একটা সরকার আসবে, একটা সুন্দর সরকার তৈরি হবে এবং সংবিধান মতে সংবিধান লাগু হবে, সংবিধান মতে দেশ চলবে এবং জেনুইনলি প্রিভেইল থাকবে ল অ্যান্ড অর্ডার, আইন শৃঙ্খলা সুন্দরভাবে পরিচালনা হবে, এরকম একটা বাংলাদেশে আমি ফিরতে চাই। তার মানে বুঝতে পারছেন এখন বাংলাদেশের কি অবস্থা, কি অবস্থা। রয়টার্সও জেনে গেছে কি অবস্থা এখন বাংলাদেশের। আর এই বাংলাদেশের হাসিনা কেন ফিরবেন? কেন? তিনি তার আগে বাংলাদেশকে বাংলাদেশে ফিরিয়ে আনবেন, তারপর হাসিনা ফিরবেন। এবার যে বিতর্ক, গ্রেটার বাংলাদেশ হয়ে যাবে, বাংলাদেশ নাকি গ্রেটার বাংলাদেশ হয়ে যাবে, এই যে এই ছবিটা নিয়ে প্রচুর বক্তব্য হচ্ছে। আমাদের বাংলাদেশি ভাইরা যারা রয়েছে, যারা একটু বেশি ডাক্তার ইউনূস প্রীতি, তারা তো খুব নাচছে, খুব নাচছে তারা, কিন্তু আসলে কি তাই? গল্পটা কি সেখানে? আরে আপনাদের বাংলাদেশের অন্তর্বর্তী সরকারই সেটাকে নাকচ করছে, অস্বীকার করছে। কেন করছে পুরো বিষয়টা আপনার কাছে তুলে ধরছি, দেখুন পরিষ্কার হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে একদম। দ্য ইকোনমিক টাইমস লিখছে, মোহাম্মদ ইউনূস স্পার্ক অ্যান্টি ইন্ডিয়া রো এগেইন, গিফটস এ ম্যাপ শোয়িং নর্থ ইস্ট ইন্ডিয়া ইন গ্রেটার বাংলাদেশ টু পাকিস্তানি জেনারেল। এই যে ম্যাপ, সেটা এই হচ্ছে সেই ম্যাপ নাকি বলা হচ্ছে, এই ম্যাপ নাকি তুলে দেওয়া হয়েছে। কি বলছে? দ্য কন্ট্রোভার্সিয়াল গিফট টু পাকিস্তানি জেনারেল, the incident took place during the visit of Pakistan's Joint Chief of Staff Committee Chairperson General Sahir Shamsad Mirza to Dhaka. A photo shared a Yunus official X account showed him presenting a book titled Art of Triumph, Bangladesh New Dawn to the Pakistani General. Pakistani General Joint Chief of Staff Committee Chairman কি নাম? শাহির শামসাদ মির্জা, এনার নাম শাহিদ শামসাদ মির্জা। ইনি যখন ঢাকায় এসেছিলেন তাকে একটা বই তুলে দেওয়া হয়েছিল, এই বইটার নাম হচ্ছে আর্ট অফ ট্রায়াম্প, আর্ট অফ ট্রায়াম্প, বাংলাদেশের নতুন সকাল বা নতুন সূর্য বলতে পারেন, বাংলাদেশ নিউ ডাউন, এরকম একটা মিনিংয়ে একটা বই। সেই বইয়ের প্রচ্ছদে এই ধরনের একটা আঁকা আঁকি ছিল এবং সেই বইটা শুদ্ধ তুলে দেওয়া হয়েছে, এটা বইয়ের কভার পেজ, এটা বইয়ের কভার পেজ। এবার কি লেখা আছে? ম্যাপ রিফ্লেক্টস গ্রেটার বাংলাদেশ কনসেপ্ট। এই ম্যাপ, এই যে কভার পেজে যে ম্যাপটা দেখতে পাচ্ছেন, এই যে ম্যাপটা দেখতে পাচ্ছেন কভার পেজে, বলছে এটা হচ্ছে নাকি একটা ম্যাপ, আর এই ম্যাপটা নাকি গ্রেটার বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে। এটা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। গল্পটা কি? দ্য কন্ট্রোভার্সিয়াল ম্যাপ অ্যাপিয়ার্স টু রিপ্রেজেন্ট দ্য আইডিয়া অফ গ্রেটার বাংলাদেশ, a concept propagated by the Dhaka-based Islamist group Sultanat-e-Bangla. The group's version of the map extend Bangladesh borders to include all of India's northeast, West Bengal, parts of Bihar, Jharkhand, Odisha and Myanmar's Arakan region. বলছে যে ম্যাপ, এই ম্যাপটা নাকি উৎপত্তি হয়েছে সুলতানাত-ই-বাংলা বলে নাকি একটা দল রয়েছে, ইসলামিস্ট জঙ্গি গোষ্ঠী কিনা জানি না আমি, মানে যা বাংলা নাম দেখতে পাচ্ছি, দেখে তাই মনে হচ্ছে। এবং তাদের কি কর্মকাণ্ড, তারা একটা ম্যাপ বানিয়েছিল, যে ম্যাপটাতে নর্থ ইস্টও ঢুকিয়েই দিয়েছে, ভারতের 7 সিস্টার ঢুকিয়েই দিয়েছে, আর পশ্চিমবঙ্গকেও ঢুকিয়ে দিয়েছে, পার্টস অফ বিহার, বিহারের কিছু অংশ ঢুকিয়ে দিয়েছে, ঝাড়খণ্ডের কিছু অংশ ঢুকিয়ে দিয়েছে এবং ওড়িশারও কিছু অংশ ঢুকিয়ে দিয়েছে। এখানেই ক্ষান্ত হয়নি, অন্যদিকে মায়ানমারের যে আরাকান রিজিয়ন, সেটাকে ওই ম্যাপে ঢুকিয়ে দিয়েছে। সেই ম্যাপটাও আপনাদের দেখাবো, এর পরের স্লাইডেই রেখেছি আমি, সেই ম্যাপটাও দেখাবো। সেই ম্যাপটা কারা তৈরি করেছিল? সুলতানাত-ই-বাংলা, সুলতানাত-ই-বাংলা তার নাম, বাংলাহা বলে একটা হও আছে লাস্টে। আচ্ছা, এরা নাকি এই ম্যাপটা তৈরি করেছিল, যেটা থেকে কন্ট্রোভার্সি শুরু হয়েছিল। কিন্তু ওইটাই কি এই ম্যাপ? যে ম্যাপ তারা তৈরি করেছিল সেটাই কি এইটা? সেই প্রশ্নের উত্তর আপনাদের দিচ্ছি। কাল কি লেখা আছে? দিস ম্যাপ ওয়াজ ফার্স্ট সিন পাবলিকলি ইন এপ্রিল 2025 অ্যাট এক্সিবিশন হেল্ড অ্যাট দ্য ইউনিভার্সিটি অফ ঢাকা অন পহেলা বৈশাখ, দ্য বেঙ্গলি নিউ ইয়ার। পয়লা বৈশাখ বাংলা নববর্ষ, সেই দিন নাকি এই ম্যাপটি, এই যে সুলতানেত-ই-বাংলা
তাদের তৈরি যে ম্যাপ, সেই ম্যাপটি প্রথমবার প্রদর্শিত হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। This issue was later raised in India's Rajya Sabha in August 2025 by Congress MP Randeep Singh Surjewala, এবং সেই প্রদর্শন নিয়ে ভারতের রাজ্যসভায় কংগ্রেসের এমপি রণদীপ সুরজওয়ালা তিনি কিন্তু প্রশ্ন উত্থাপিত করেছিলেন, যেটা কেন হচ্ছে। তিনি স্বাভাবিকভাবে প্রশ্ন উত্থাপন করেছিলেন সেই সময়ই 2025-এর অগাস্টে, সেই সময়ই এর উত্তর দিয়ে দিয়েছিল সরকার। কি বলেছিল দেখুন, দ্য গভর্নমেন্ট অফ দ্য বাংলাদেশ ফ্যাক্ট চেকার প্ল্যাটফর্ম বাংলা ফ্যাক্ট, বাংলাদেশে একটি ফ্যাক্ট চেকার প্ল্যাটফর্ম রয়েছে যার নাম বাংলা ফ্যাক্ট। তারা কি বলছে, তারা বলছে যে ক্লেম দ্যাট দেয়ার ইজ নো এভিডেন্স অফ সুলতানাত ই বাংলা অপারেটিং ইন বাংলাদেশ, এটা তাদের বক্তব্য। বাংলা ফ্যাক্ট বলে যে ওয়েবসাইটটি রয়েছে, তাদের বক্তব্য যে দেয়ার ইজ নো এভিডেন্স অফ সুলতানাত ই বাংলা অপারেটিং ইন বাংলাদেশ, বাংলাদেশে সুলতানাত ই বাংলার কোনো অস্তিত্ব নেই, তারা যেখানে পরিচালনা করে তাদের দলকে, এই ধরনের কোনো এভিডেন্স তাদের কাছে নেই। Clarified that the map was displayed at the historical exhibition in reference to the so-called earlier Bengal Sultanate. The exhibition was held at Dhaka University on the occasion of Pohela Boishakh on April 14, 14 April 2025. The organizers of exhibition, however, denied connection with any foreign political party. প্রথমত সুলতানেতি বাংলা বাংলাদেশের পার্টিই নয়, এটা বাংলাদেশের ফ্যাক্ট চেকার বাংলা ফ্যাক্ট তারাই বলছে। আর এই উদ্ধৃতি তুলে ধরে ভারতের এক্সটার্নাল অ্যাফেয়ার্স কংগ্রেসের এমপিকে জবাব দিয়েছিলেন যে এটা পুরোপুরি ভুয়ো, এবং যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে থাকে ভারত তো তাকে সমর্থন করেই না, এটা একটা প্রোপাগান্ডা, অবশ্যই প্রোপাগান্ডা যদি করে থাকে সুলতানাতি বাংলা, করেই না। আর এই ম্যাপ ডিসপ্লে হয়েছিল একটা এক্সিবিশনে, যেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে পয়লা বৈশাখে। দ্য অর্গানাইজার্স অফ এক্সিবিশন হাউএভার ডিনাইড কানেকশন উইথ এনি, এবার যারা আয়োজন করেছিল তারা বলছে না আমরা কোনো বিদেশি সংগঠনের সঙ্গে যুক্ত নই। তাহলে বোঝা গেল যে ম্যাপটা কোথা থেকে এসছে হচ্ছে তোমার সুলতানেতি বাংলা। কে এই সুলতানেতি বাংলা সেটা আমি এবার দেখাবো। এই যে সেই ছবিটা, সুলতানাতি বাংলা, ঠিক আছে, সালতানাতি বাংলা, বাংলা লেখাছি সালতানাতি বাংলা। এখানে দেখুন, ভালো করে দেখলে বুঝতে পারবেন, এই হচ্ছে বাংলাদেশ, এই হচ্ছে এখানে, এটা নাকি অসম প্রভিশন, এটা নাকি বিহার প্রভিশন, আর এটা নাকি উড়িষ্যা প্রভিশন। এই সব কটাকে ঢুকিয়ে দিয়েছে। এই নিচটা করে ইনি বসে আছেন বলে তাই না, নিচটা করে এখানটা করে ওই আরাকান প্রভিশনটাও ঢুকিয়ে দিয়েছে। একটা ম্যাপ বানিয়েছে, সব কিছু ঢুকিয়ে দিয়েছে। কিন্তু এই যে ম্যাপটা বানিয়েছে আপনারা ভালো করে দেখুন, এই যে ম্যাপটা বানিয়েছে, এই ম্যাপের সঙ্গে কি এই ম্যাপের মধ্যে কোনো তুলনা হয়? আপনারাই করুন, ভালো করে দেখুন। এই ম্যাপটা দেখুন আর এই ম্যাপটা দেখুন, এই দুটোর মধ্যে কি কোনো তুলনা হয়? এইটাই কি এটা? আমি আপনাকে প্রশ্ন করছি, উত্তর দিন। যদি মনে হয় এই ম্যাপটাই এইটা, তাহলে আপনি কমেন্টে লিখুন। আর যদি না মনে হয় যে এই ম্যাপটা এটি নয়, সেটাও আপনি কমেন্টে লিখুন। আপনার মতামত খুব প্রয়োজন। এবার আমি আপনাকে বলছি, দেখুন দেখুন বর্ডার লাইন্স কি বলছে, ঢাকাস ডিনায়াল অ্যান্ড দিল্লিজ ডাউট, হোয়াট লাইজ বিনিথ দ্য ম্যাপ কন্ট্রোভার্সি। প্রথমত ঢাকা অস্বীকার করছে, না এটা কোনো গ্রেটার বাংলাদেশের ম্যাপ না, সেটা ঢাকা নিজেই বলছে। কি বলছে দেখুন, দি চিফ অ্যাডভাইজার অফিস, মানে প্রধান উপদেষ্টার যে দফতর, সেখান থেকে বলা হচ্ছে ঢাকা মুভড সুইফটলি টু কাউন্টার দ্য ন্যারেটিভ ইন অ্যান অফিসিয়াল স্টেটমেন্ট। এটা হচ্ছে অফিসিয়াল স্টেটমেন্ট। কি? ইট রিজেক্টেড দ্য ইন্ডিয়ান মিডিয়া রিপোর্টস অ্যাজ কমপ্লিটলি ফলস অ্যান্ড ইম্যাজিনারি। প্রথমত এই যে গল্প, এই গল্প নিয়ে অনেক কিছু হয়েছে। ভারতীয় অনেক সংবাদ মাধ্যম এবং অনেক স্বতন্ত্র সাংবাদিক তারাও অনেক প্রশ্ন তুলেছে যে কেন ভারত সরকার এই নিয়ে কোনো বিবৃতি জারি করছে না, কেন করছে না। এই প্রশ্নটা যারা করছে তাদেরকে আমি উত্তর আগের স্লাইডে দিয়ে দিয়েছি। এই যে 2025-এর অগাস্টেই ভারত সরকার এর উত্তরে জানিয়ে দিয়েছিল, বুঝতে পেরেছেন? তাহলে নতুন করে আবার একটা বিতর্ক তৈরি হয়েছে, যেহেতু এই পাক জেনারেলকে দিয়েছেন, নতুন করে একটা বিতর্ক তৈরি হয়েছে। স্বাভাবিকভাবেই যে গল্প 2025-এর অগাস্টে জবাব দিয়ে দিয়েছে এক্সটার্নাল অ্যাফেয়ার্স, সেই একই গল্পের উত্তর আবার কেন চাইছেন মশাই? আবার কেন চাইছেন আমি তো বুঝতে পারছি না। এখানে তো পরিষ্কার যে এটা একটা প্রোপাগান্ডা, একটা ইসলামিস্ট দল
সেই দলটাকে বাংলাদেশের ম্যাক্সিমাম তারা বাংলাদেশি বলেই মানছে না ওই দলটাকে। বুঝতে পারছেন কোথায় গল্পটা? তারপরও মানুষের মনে প্রশ্ন জাগছে যে গ্রেটার বাংলাদেশ, বাংলাদেশ গ্রেটার হয়ে যাচ্ছে। না রে ভাই, হচ্ছে না, হচ্ছে না। এটা দেখুন, এটা হচ্ছে চিফ অ্যাডভাইজারের অফিস বলছে যে এইটা কমপ্লিটলি ফলস, সম্পূর্ণ মিথ্যা এবং ইম্যাজিনারি, কল্পনা করা হচ্ছে, কল্পনা, এটার কোনো অস্তিত্ব নেই। তাহলে কেন এরকম একটা ম্যাপ ছাপা হলো? কেন ছাপা হলো? দেখুন কি বলছে, ক্ল্যারিফাইং দ্যাট দ্য বুকস কভার আর্ট merely reflect the style of student graffiti from the 2024 uprising। 2024-এর যে ছাত্র বিপ্লব হয়েছিল সেই ছাত্র বিপ্লবের নাকি এটা একটা প্রতীকী, এটা একটা প্রতীকী তারা বলছে। কারা বলছে? ঢাকা বলছে, প্রধান উপদেষ্টার দফতর বলছে। দেখুন, অ্যাকর্ডিং টু দ্য স্টেটমেন্ট, দ্য রেড ম্যাপ বিহাইন্ড দ্য ইমেজ অফ ম্যাট্রিয়েট আবু শহীদ, এই ছবিটা ফোকাস করুন। দেখুন, যে যিনি দাঁড়িয়ে আছেন এই যে, তাকে কিন্তু একটা প্রতীকীভাবে দাঁড় করানো হয়েছে। ইনি অ্যাকচুয়ালি শহীদ আবু শহীদ। এই যে ছবিটা, এই ছবিটাকেই এখানে প্রেজেন্ট করা হয়েছে। দ্য ফার্স্ট ভিকটিম অফ দ্য প্রোটেস্ট, ইনি হচ্ছেন প্রথম ভিকটিম। আচ্ছা, ওয়াজ পিওরলি সিম্বলিক, নট এ ক্যাট্রোগ্রাফিক রিপ্রেজেন্টেশনস। এটা শুধুমাত্র একটা প্রতীকী, এটা কোনো ম্যাপের কিন্তু প্রতিচ্ছবি নয়। আমি আরও একবার বলছি, এটা কিন্তু কোনো ম্যাপের প্রতিচ্ছবি নয়। বরং ঢাকা যেটা বলছে তার বক্তব্য এমনটাই যে আবু সাইদকে রিপ্রেজেন্ট করা হয়েছে এবং আবু সাইদকে ধরে যে এই ধরনের বিভিন্ন গ্রাফিতি বাংলাদেশে বানানো হয়েছিল গত 1 বছর 4 মাসে, সেরকমই একটি গ্রাফিতি তারা এই আর্ট অফ ট্রায়াম্ফ বুকের জন্য কভার পেজ করেছে। এটাও আঁকা ছবি, কিন্তু দেখে ভালো করে বুঝুন, এটা কোনো রকম ম্যাপ নয়, এটা কোনো ম্যাপই নয়। এটা যদি ম্যাপ হয়ে থাকে তাহলে আমি বলবো এটা বাংলাদেশের ম্যাপ, যেটা ভেঙে চুরে গেছে। এটাকে ম্যাপ হিসেবে বলা হচ্ছে না, প্রধান উপদেষ্টার দপ্তরই সেটাকে নাকচ করছে। তাহলে এটা কি হতে পারে? আমি এটা সাধারণ চোখে দেখে যেটা আমি বুঝতে পারছি, যদি এটা আপনি বাংলাদেশের ম্যাপ ধরেন, গ্রেটার বাংলাদেশ তো নয়, যদি বাংলাদেশেরই ম্যাপ ধরেন তাহলে আমি বলবো এখান থেকে চট্টগ্রাম ওরা নিজেরাই বাদ দিয়ে দিয়েছে। এটা যদি বাংলাদেশের ম্যাপ ধরেন তাহলে এটা ধরুন, এই জায়গাটা হচ্ছে সিলেট, ঠিক আছে, এই জায়গাটা হচ্ছে রংপুরের যে জায়গাটা, ঠিক আছে, আচ্ছা এই যে জায়গাটা রাজশাহীর জায়গাটা, এই নিচে সুন্দরবন এলাকা, খুলনার এলাকা। আমি যদি বাংলাদেশ ধরি, প্যান হয়ে গেছে, মানে চেপটে গেছে আর কি, কেউ এসে স্ট্যাম্প মেরে দিয়েছে বাংলাদেশের মানচিত্রে, সেক্ষেত্রে এরকম হয়ে গেছে। আর কি হয়েছে? আর চট্টগ্রাম বাদ হয়ে গেছে। বুঝতে পারছেন? যদি এটা ম্যাপ আপনি ধরেন, যদি আমি বাংলাদেশিবাসীদের বলছি, যদি আপনি এই ম্যাপটা দেখে খুব উৎফুল্ল হন যে বাংলাদেশ গ্রেটার বাংলাদেশ হয়ে গেছে, তাহলে আপনাদের জানিয়ে রাখি, প্রধান উপদেষ্টার দপ্তর বলছে এটা কোনো ম্যাপ নয়, এটা কোনো ম্যাপ নয়, এটা কোনো মানচিত্র নয়, এটা বাংলাদেশ তো মানচিত্র নয়ই, কোনো দেশেরই মানচিত্র নয়। তারপরও যদি আপনি মনে করেন এটা গ্রেটার বাংলাদেশের মানচিত্র, তাহলে তার জন্য আপনাকে এটা বলছি আমি, এই যে চট্টগ্রাম বাদ বাংলাদেশ থেকে, তাহলে এটা কি? এবার প্রশ্ন হচ্ছে এটা ম্যাপ নয়, তাহলে এটা কি? আমার যতদূর ধারণা, যেভাবে গ্রাফিতি করা হয়েছিল আবু সাইদের পেছনে বাংলাদেশের পতাকা নিয়ে, আমার যতটুকু ধারণা এটা বাংলাদেশের পতাকাই তুলে ধরা হয়েছে। যে পুলিশি অত্যাচারে যেভাবে আবু সাইদ গুলিবিদ্ধ হয়েছে, সেরকমই গুলিবিদ্ধ হয়েছে বাংলাদেশের জাতীয় পতাকাও, গুলিবিদ্ধ হয়ে ছিন্ন ভিন্ন হয়ে গেছে। ছিন্ন ভিন্ন হয়ে যাওয়ার পরে যা আকৃতি হয়েছে সেটাই হচ্ছে এইটা। বোঝা গেল? পুলিশের গুলিতে আবু শহীদ যেভাবে ছিন্নভিন্ন হয়েছে, সেভাবেই বাংলাদেশের যে জাতীয় পতাকা সেটাও পুলিশের গুলিতে, সেটাই তো বোঝাতে চাইছে, আমি বলছি না। এই আর্ট অফ ট্রায়াম্ফ যে কভার বুক, এটাকে যদি আপনি ম্যাপ না বলেন, প্রধান উপদেষ্টা দপ্তর বলছে এটা ম্যাপ নয়, তাহলে আমি আমার মতন করে বলে দিচ্ছি এটা ম্যাপ নয়, এটা তাহলে একটা বাংলাদেশের জাতীয় পতাকা, যে জাতীয় পতাকাটা পুলিশের দ্বারা গুলিবিদ্ধ হয়েছে এবং গুলিবিদ্ধ হওয়ার পরে এই ছন্নছাড়া হয়ে গেছে, ছিন্ন ভিন্ন হয়ে গেছে। বোঝা গেল? এরপর আর কোনো প্রশ্ন থাকবে বলে আমার মনে হয় না। কিন্তু দেখুন, গ্রেটার বাংলাদেশ করে যারা চাল্লাচ্ছে, তারা এটা কি জানে? এই যে খবরটা, দ্য গ্রে জোনের খবরটা আমরা এর আগে অনেকবার করেছি, একটা গোটা এপিসোড করেছি এটা নিয়ে, যে কিভাবে বাংলাদেশে উলট পুরাণ হয়ে গেল, হাসিনার সরকার পড়ে গেল। বুঝতে পেরেছেন? সেই এপিসোডটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনি দেখতে পাবেন, আপনি গিয়ে দেখতে পাবেন সেই ডিসক্রিপশনে এপিসোডটা গিয়ে। কিন্তু এখানে কি লিখেছিল? দ্য গ্রে জোন লিখেছিল, লিকড ফাইলস এক্সপোজ কভার্ড ইউএস গভর্নমেন্ট প্লট টু মিডল ইন বাংলাদেশ পলিটিক্স।
বুঝতে পেরেছেন? এই শিরোনামে এই যে গ্রে জোনের এই প্রতিবেদনটা সেই সময় প্রচুর ভাইরাল হয়েছিল। সেপ্টেম্বর 30, 2024 এটা রিলিজ হয়েছিল। সেই সময় প্রত্যেকে এটা জেনেছিল, পড়েছিল, কিন্তু তারপর কি হয়েছিল? কিছুই হয়নি। বরং এই যে গল্পটা আছে এখানে, কি গল্পটা আছে দেখুন। লিকড documents reveal that prior to the toppling of Bangladeshi PM Sheikh Hasina, the US government funded International Republican Institute, shorte IRI, trained an army of activists including rappers and LGBTQ people, even hosting transgender dance performance, all aligned with the opposition. বোঝা গেল? এই যে IRI ফান্ড করেছিল বাংলাদেশে শেখ হাসিনার সরকারকে উৎখাত করার জন্য। তারা র্যাপারদের টাকা দিত, তারা LGBTQ পিপল যারা আছে তাদেরকে টাকা দিত, এমনকি একটা ট্রান্সজেন্ডার ডান্স পারফরমেন্সেরও আয়োজন করেছিল তাদেরকে উৎফুল্ল করার জন্য, এবং তাদেরকে এক জায়গায় জড়ো করে একটা প্রতিবাদ সংগঠিত করা হয়েছিল শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে। এটা নিয়ে বিস্তারিত আছে আমার একটা এপিসোড, বিস্তারিত আছে, যেখানে পুরো সুন্দর করে বুঝিয়ে দেওয়া রয়েছে আপনাদের যে কিভাবে বাংলাদেশে শেখ হাসিনার সরকার ফেলে দেওয়া হয়েছিল। আর তারপর যারা গ্রেটার বাংলাদেশের স্বপ্ন দেখছেন তাদের জন্য এই স্লাইডটা দেখুন। বাংলাদেশ গ্রেটার হচ্ছে, দেখুন কিভাবে হচ্ছে। CSR জার্নাল ছেপেছে, আগে হেডলাইনটা পড়ুন। US affiliated groups resurface in Bangladesh, IRI and NDI resume activities ahead to 2026 polls। 2026-এর নির্বাচনের আগে ফের সেখানে সক্রিয় হচ্ছে IRI এবং NDI। এটা কারা? আমি বলেছিলাম আপনাদের যে বাংলাদেশে আবারও সক্রিয় হচ্ছে IRI, আপনাদের কাছে তুলে ধরবো। এইটাই হচ্ছে সেই CSR জার্নাল ছেপেছে। কবে ছেপেছিল? অক্টোবরের 24 তারিখ। অক্টোবরের 24 তারিখ এই খবর ছেপেছিল। দেখুন এবার কি বলছে। slightly over a year after their alleged involvement in events leading to the fall of the Sheikh Hasina regime, the International Republican Institute IRI and the National Democratic Institute NDI have reportedly become active again in Bangladesh। হাসিনা সরকার ফেলার প্রায় 1 বছর পর আবার IRI এবং NDI অ্যাক্টিভ হয়েছে। কোথায়? বাংলাদেশে। Intelligence sources indicate that both organizations have to re-engage in political activities, focusing on election-related program in coordination with US officials। বাংলাদেশে নির্বাচন করাবে না ফেব্রুয়ারিতে ডক্টর ইউনূস, তাই তো বলেছেন তিনি। আসলে নির্বাচন তিনি করাবেন না, নির্বাচন করাবে কারা? দেখুন পরিষ্কার করে দিয়েছে যে both organizations have to re-engage political activities, focusing the election related program in coordination with US officials। বুঝতে পেরেছেন? ঢাকায় ওই যে US এর দূতাবাস রয়েছে, সেই সমস্ত দূতাবাসের প্রতিনিধিদের সঙ্গে গিয়ে এরা আলোচনা করছে কি নিয়ে? 26-এর ইলেকশন নিয়ে। কেন ভাই তোমাদের এত মাথা ব্যথা কিসে? ভোট তো বাংলাদেশে, মাথা ব্যথা তো বাংলাদেশিদের থাকা উচিত, আপনাদের কেন এত মাথা ব্যথা? প্রশ্ন করুন। আর কবে করবেন? সময় তো ফুরিয়ে যাচ্ছে। অ্যাকর্ডিং টু দ্য ইন্টেলিজেন্স রিপোর্ট, 4 IRI officials and 1 NDI representative met on Monday with US diplomats in Dhaka, যেটা বললাম, including charge d'affaires Tracy Ann Jacobson and political economic counselor Eric Gillen। নামগুলো অবশ্যই মনে রাখবেন, এগুলো কিন্তু আপনাদের দরকার হতে পারে। বুঝতে পারছেন? এই যে নামগুলো, এরিক গিলেন, কারা কারা ছিল সেখানে। আচ্ছা, ট্রেসি অ্যান জ্যাকবসন, ঠিক আছে। আর একটা নাম আপনাদের বলছি আর কি। ফর্মার US ন্যাশনাল সিকিউরিটি অফিসিয়াল ইনভলভমেন্ট। কিসে? এ কি পার্টিসিপেন্ট ইন দ্য মিটিং ওয়াজ লিসা কার্টিস। ইনি একজন খুব রহস্যময় মহিলা বলতে পারেন, ঠিক আছে, যিনি হচ্ছেন ফর্মার ডেপুটি অ্যাসিস্ট্যান্ট টু দ্য US প্রেসিডেন্ট অ্যান্ড সিনিয়র ডিরেক্টর অ্যাট দ্য ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল NSC ফ্রম
17 to 2021, 17 থেকে 21-এর মধ্যে তার এই ডেজিগনেশন ছিল। কি ছিলেন তিনি? ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ছিলেন ইউএস প্রেসিডেন্ট অ্যান্ড সিনিয়র ডিরেক্টর ছিলেন ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের। কে? তার নাম লিজা কার্টিস। লিজা কার্টিস। কেন বলছি নামটা দেখুন। কার্টিস, who currently serves as a director of the Indo-Pacific Security Program at the Center for a New American Security, তিনি এখন কোথায় রয়েছেন? তিনি এখন ইন্দো প্যাসিফিক সিকিউরিটি প্রোগ্রামের ডিরেক্টর। তিনি এখন কোথায় রয়েছেন? বাংলাদেশে। হ্যাজ লং বিন এ প্রমিনেন্ট ভয়েস অফ সাউথ অ্যান্ড সাউথ ইস্ট এশিয়ান অ্যাফেয়ার্স। এটা খবর নয়, খবর কোনটা দেখুন। Intelligence official alleged that Curtis had played an instrumental role in coordinating the student movement and Jamaat-e-Islam during the mid-2024 events that led to the Hasina regime's fall. বুঝতে পারছেন? বুঝতে পারছেন? এই যে কে ইনি? লিজা কার্টিস। তিনি 2024-এ সেই সময় জামাতে ইসলাম এবং এই যে এনসিপি আজকে, তাদের সেই ছাত্র যারা ছিল তাদের সঙ্গে সমন্বয়কারী ছিলেন এই লিজা কার্টিস। লিজা কার্টিস এই তিনি আবার বাংলাদেশে এসছেন। কি করতে? কি করতে এসছেন? প্রশ্ন করুন। আর কবে প্রশ্ন করবেন? সবই তো শেষ হয়ে যাচ্ছে। আর্লিয়ার দিস উইক the IRI delegation also met leaders of the National Citizen Party. এরা আবার সেই ছাত্র যে সমস্ত নাহিদ ইসলাম আছে না, তাদের সঙ্গে আবার যোগাযোগ করছে। মিটিং করেছে, দেখুন মিটিং করেছে। এটা কবে ছাপা হয়েছে? 24 তারিখ। আর সেই সপ্তাহের প্রথম দিনেই এ নিউ পলিটিক্যাল অর্গানাইজেশনস ফর্মড বাই এ স্টুডেন্ট অ্যাক্টিভিস্ট হু, সবাই চেনে এনসিপি কারা, সবাই চেনে, এদের আর পরিচয় দিতে হবে না। সিএসআর জার্নাল দিয়েছে, কিন্তু আপনাদের বোঝাচ্ছি, আপনাদের বলছি এই কথা যে আইআরআই এর ডেলিগেশন তারা কাদের সঙ্গে মিট করেছে? ন্যাশনাল সিটিজেন্স পার্টি। বুঝতে পারছেন? গ্রেটার বাংলাদেশ হবে না? বাংলাদেশ গ্রেটার হতে যাচ্ছে না? আচ্ছা। alleged role in 2024 regime change. Reports from 2024 had already highlighted IRI and NDI's alleged role in supporting the student-led uprising that resulted to Hasina's ouster. বোঝা গেল? দুজনেরই রোল ছিল, আইআরআই এবং এনডিআই, এই দুটো সংগঠনেরই রোল ছিল, ব্যাপক ভূমিকা ছিল হাসিনার সরকারকে ফেলে দেওয়ার জন্য। আর এখন তারা আবার জাকিয়ে বসেছে, প্রায় 1 বছর পর তারা আবার এসে সেখানে ঘাঁটি গেড়েছে। বিটুইন 2023 অ্যান্ড আর্লি 2024 রিপ্রেজেন্টেটিভস অফ দিস অর্গানাইজেশনস ফ্রিকুয়েন্টলি ভিজিটেড বাংলাদেশ। বুঝতে পারছেন? 23 থেকে 24-এর মধ্যে এরা ঘন ঘন বাংলাদেশে আসতো, এই দুটো সংগঠনের লোকজন ঘন ঘন বাংলাদেশে আসতো। কি করতো তারা? কি করতো? আইআরআই ওয়াইন্ডার রিজিওনাল ফুটপ্রিন্ট। The IRI activists are not confined to Bangladesh. শুধু বাংলাদেশ নয়, intelligence officers claim that between 2020 and 2024 organizations also spent substantial funds in Nepal conducting training program for youth and civil society groups prior to the mass movements that led to the fall of the কেপি শর্মা ওলি গভর্নমেন্ট। বুঝতে পারছেন কেন আপনাদের বলেছিলাম? কেন বলেছিলাম শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল সবই একই কাজ, সবই একই জায়গা থেকে ফান্ড এসছে। কাদেরকে টার্গেট করা হয়েছে? যারা শিল্পী, ইউথ, জেনজি। কত ভালো কথা, নেপালে জেনজির বিক্ষোভ হয়েছে। না ভাই না, জেনজির কিচ্ছু নেই এখানে। যারা বিক্ষোভ করিয়েছে জেনজিকে দিয়ে তারা হচ্ছে এই দুটো সংগঠন। এক হচ্ছে আইআরআই আর একটা হচ্ছে কি? আর একটা হচ্ছে এনডিআই। এই দুটো সংগঠন যারা শ্রীলঙ্কাতে অস্থিরতা তৈরি করেছে, যারা বাংলাদেশে অস্থিরতা তৈরি করে হাসিনার সরকার ফেলে দিয়েছে, আর এই একই সংগঠন নেপালেও কেপি শর্মা ওলির সরকার ফেলে দিয়েছে। কেন? তার কারণ হচ্ছে এরা কেউই সিআইএর সঙ্গে যাচ্ছিলেন না, আমেরিকার কথা মতন চলছিলেন না। বুঝতে পেরেছেন? দোষ তাদের একটাই,
দোষ তাদের একটাই, শোনা যাচ্ছে ডক্টর ইউনূসও নাকি এখন আমেরিকার কথা শুনছেন না, তিনি নাকি চায়নার দিকে বেশি ঝুঁকে যাচ্ছেন। আর ভূ রাজনীতি এখন যেদিকে গড়াচ্ছে, চায়না আর আমেরিকা একটা, আপনারা তো সবই জানেন, আর কি বলবো, বুঝতে পারছেন? সেখান থেকে দাঁড়িয়ে IRI এর প্রতিনিধিরা আবার সক্রিয় হচ্ছেন, বাংলাদেশে আবার ঘাঁটি গাড়ছেন। কিসের জন্য? গ্রেটার বাংলাদেশ বানানোর জন্য? না, বাংলাদেশ আরও ছোট হয়ে যাবে। যত ষড়যন্ত্র করবেন বাংলাদেশ আরও ছোট হয়ে যাবে। চট্টগ্রাম তো আপনারা নিজেরাই বাদ দিয়ে দিয়েছেন, যদি আমি ওটাকে ম্যাপ ধরি সেখানে চট্টগ্রামকে আমি খুঁজে পাচ্ছি না, আপনারা নিজেরাই বাদ দিয়ে দিয়েছেন। আর রংপুরও বেশি দিন আপনাদের সঙ্গে থাকবে না, বুঝতে পারছেন? ষড়যন্ত্র করে যান, ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলছি, আপনি ষড়যন্ত্র করে যান, যত রকমভাবে পারেন ষড়যন্ত্র করে যান, আর ভারত বিরোধী স্লোগান আপনি ওখানে দিতে থাকুন, তাতে ভারতের কিচ্ছু যায় আসে না, কিচ্ছু না। শুধু আপনি যেখানে আছেন আরও তলানিতে ঢুকে যাবেন। কেন বলছি? তার কারণ হচ্ছে এই খবরটা, গিয়ে পড়ে নেবেন। আর সেই কারণেই আমি আজকে এটা রেখেছি যে গ্রেটার নয়, ক্রস গ্রেটার নয়, বাংলাদেশ আসলে যেটা হতে যাচ্ছে সেটা হলো লেজার, আরও ছোট হয়ে যাচ্ছে। কিভাবে ছোট হচ্ছে সেটা আপনারাই দেখতে পাবেন, ভবিষ্যতেই দেখতে পাবেন। আপনাদের মতামত জানান। এই ইনফরমেশন আপনাদের ভালো লাগলে অবশ্যই অন্যদের সঙ্গে ছড়িয়ে দিন, শেয়ার করুন, লাইক করুন ভিডিওটি এবং দেখতে থাকুন রণক্ষেত্র। আজকের মতন এই পর্যন্ত, ধন্যবাদ।